চারজন মানুষ বসে আছে, সবার মুখেই চিন্তার ছাপ। মালিহা, শান্ত, কবির, আর কাউসার। ঘরে অদ্ভুত নীরবতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। নীরবতা ভাঙল কবির। মালিহা, তোমার বোনের কি হয়েছে? অহনা কয়েকদিন ধরে আমাকে কল বা মেসেজ কিছুই দিচ্ছে না। আমি চেষ্টা করলে ফোন বন্ধ পাই। আসল ব্যাপারটা কি? মালিহা দীর্ঘশ্বাস ফেলে বলল। কি বলবো ভাইয়া, আমাকেও কল দেয়নি। এমনকি ওদের ফ্যামিলির সাথেও কয়েকদিন কথা হয়নি। কাউসার ভ্রু কুঁচকে বলল। হতে পারে কোনো ঝামেলা হয়েছে। কবির, তোর সাথে শেষ কবে কথা হয়েছিল? কবির একটু ভেবে বলল। রবিবার সন্ধ্যায়। তবে কথা বলার সময় মনে হচ্ছিল খুব চিন্তিত। অহনা বলেছিল রাতে কল দেবে, একটা কাজ আছে তার। শান্ত মুখে হাত দিয়ে চুপচাপ বসে আছে, যেন অন্য জগতে ডুবে গেছে। মালিহা বিরক্ত হয়ে বলল। এই, তোমার কি হয়েছে? এতক্ষণ ধরে তোমাকে একই ভঙ্গিতে বসে থাকতে দেখছি। কাউসার আর কবির তখনই বুঝতে পারল, শান্ত কিছু একটা অনুভব করছে। কিছুক্ষণ পর শান্ত ফিসফিস করে বলল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, কিছু একটা খারাপ হতে যাচ্ছে। হঠাৎ মালিহার ফোন বেজে উঠল অচেনা নাম্বার। মালিহা বিরক্ত স্বরে বলল। এখন আবার কে কল করল? কল ধরতেই ওপাশ থেকে এক ছোট ছেলের কণ্ঠ ভেসে এলো। মালিহা আপু, আমি মুর্শিদ। মালিহা অবাক হয়ে বলল। মুর্শিদ তুই? কিন্তু এটা কার নাম্বার? তোর বোন অহনা কোথায়? মুর্শিদ কণ্ঠ কাঁপিয়ে বলল। আপু, এইদিকে বড় ঝামেলা। আপুর আজ বিয়ে। মালিহা হতবাক। কি বললি? অহনার বিয়ে। অহনার বিয়ে, এই শব্দ শুনে ঘরে নেমে এলো নিস্তব্ধতা। কবিরের চোখ কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। সে কাউসার ও শান্তকে আঁকড়ে ধরে বলল। এসব কি বলছে? আমার অহনার বিয়ে মানে কি? শান্ত নিচু গলায় বলল। শান্ত হও, আগে পুরো ঘটনা শুনি। মালিহা এবার কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। এই বিষয়টা আগে কেন জানাসনি আমাকে? আর অহনার মোবাইল সুইচ অফ কেন? মুর্শিদ এক গভীর শ্বাস ছেড়ে বলতে শুরু করল। কি হয়েছিল শোনো। সেদিন রবিবার সন্ধ্যায় আমরা ড্রয়িং রুমে বসেছিলাম বাবা, মা আর আমি। হঠাৎ অহনা আপু এসে গম্ভীর মুখে বলল, আব্বু, আমার কিছু বলার আছে। বাবা চশমা নামিয়ে তাকালেন। কি কাকা? অহনা থেমে থেমে বলল। আমি বিয়ে করতে পারবো না, বাবা। বাবা একটু বিরক্তি নিয়ে বললেন। এই কথা তো আমি আগেও শুনেছি, কিন্তু তোমার বয়স হয়ে গেছে, এখন বিয়ে করা উচিত। অহনা এবার দৃঢ় কণ্ঠে বলল। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়ে করি, তবে কবিরকেই করব। তার কথাগুলো ঘরের বাতাসে যেন এক ধাক্কা দিয়ে গেল। বাবার আগে উঠে দাঁড়ালেন। কি বললে তুমি? অন্য ছেলেকে ভালোবাসো? বাবার সামনে এসব কথা বলতে লজ্জা হয় না তোমার? অহনা চোখ মুছে দৃঢ় স্বরে বলল, হ্যাঁ, ভালোবাসি। আমি এই বিয়েটা করব না, মানে করবই না। কথা শেষ হবার আগেই বাবা বজ্রগতিতে হাত তুলে অহনার গালে একটা চড় বসিয়ে দিলেন। তারপর দ্রুত আপুর হাত থেকে মোবাইল কেড়ে নিলেন। মা চেষ্টা করেও বাবাকে থামাতে পারলেন না। শেষ পর্যন্ত আমাদের সবার কাছ থেকেই মোবাইল নিয়ে নিলেন তিনি। আপুকে এই কয়েকদিন ধরে ঘরে বন্দী করে রেখেছে। মালিহা আপু, তুমি জানতে পারো বলেই হয়তো তোমাদের বাসায়ও বাবা দাওয়াত দেননি। আপুর অনুরোধ ছিল, যেভাবেই হোক যেন তোমাকে খবর দেওয়া হয়। তাই বন্ধুর নাম্বার থেকে কল করলাম। প্লিজ আপু, কিছু একটা করো। অহনা আপু খুব কাঁদছে। ছোট ছেলেটার কণ্ঠেও কান্নার সুর স্পষ্ট শোনা যাচ্ছিল। মালিহা শান্তভাবে আশ্বাস দিল, চিন্তা করিস না, যা করার আমরা করব। তারপর কল কেটে দিল সে। ঘরে উপস্থিত সবাই কথাগুলো শুনেছিল, মোবাইলের স্পিকার অন করা ছিল। কবিরের শরীর কাঁপছে ভালোবাসা হারানোর ভয়ে। কাপা কণ্ঠে সে বলল। আমি অহনাকে ছাড়া বাঁচব না দোস্ত। আমি মরে যাব।
শান্ত তার কাঁধে হাত রেখে দৃঢ় স্বরে বলল, চিন্তা করিস না, তোর ভালোবাসা হারাতে দিব না। মালিহা, তুমি তো অহনাদের বাসা চেনো? মালিহা মাথা নেড়ে বলল, হ্যাঁ, চিনি। তবে ঢাকা থেকে ময়মনসিংহ অনেক দূরে। কয়েক ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। শান্ত ঠোঁটে এক চিলতে হাসি এনে বলল, লাগুক, কিন্তু বাস ধরলে সময় নষ্ট হবে। আমরা বাইক নিয়ে যাব। এবারের মিশন কিন্তু হবে বড়। বউ চুরি। তাদের চোখে এক অদ্ভুত দৃঢ়তা ভেসে উঠল। সবাই একসাথে হাত রাখল মাঝখানে। মালিহা উত্তেজিত কণ্ঠে বলল, শুরু হোক আমাদের অ্যাকশন। 3টি বাইক একসাথে ছুটে যাচ্ছে, ধুলো উড়িয়ে, রাস্তার প্রতিটি গাড়িকে পেছনে ফেলে। মালিহা আর শান্ত একই বাইকে, বাকিরা আলাদা। সবার কানে ব্লুটুথ, সবাই একসাথে কানেক্টেড। কবির চিন্তিত গলায় বলল, আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারব তো? শান্ত ঠোঁটের কোণে আত্মবিশ্বাসী হাসি এনে বলল, চিন্তা নেই। মুর্শিদ তো বলেছে বিয়ে রাতে, আর এখন তো মাত্র বিকেল। এদিকে অহনা ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। চারপাশে কয়েকজন মেয়ে তাকে সাজিয়ে দিচ্ছে, কিন্তু অহনার চোখ থেকে অশ্রু থামছেই না। একজন বিরক্ত স্বরে বলল, এভাবে কাঁদলে কিভাবে চোখ সাজানো? বারবার নষ্ট হয়ে যাচ্ছে। আরেকজন হেসে বলল, বিয়ে তো সবারই হয়, তাই বলে এত কাঁদতে হবে নাকি? দেখো, 2 দিন পর সেই জামাইয়ের জন্যই ভালোবাসা উথলে পড়বে। বলেই তারা সবাই হু হু করে হেসে উঠল। কিন্তু এই হাসি, এই কথা সবই অহনার কানে যেন বিষের মতো ঢুকছে। সে রাগে কেঁপে উঠে বলল, প্লিজ, তোমরা আমার রুম থেকে বের হও। সহ্য হচ্ছে না এসব। মেয়েগুলো একে একে বেরিয়ে গেল। রুম ফাঁকা হতেই অহনার চোখের সামনে ভেসে উঠল শুধু কবিরের মুখ। কান্না ভেজা কণ্ঠে মনে মনে বলল, কোথায় তোমরা? মুর্শিদ কি কোনো খবর দিয়েছে? অহনার বুকের ভেতর হাহাকার জমে যাচ্ছে, অশ্রু থামছেই না। এখন সন্ধ্যা, কিছুক্ষণ পর হয়তো বর এসে যাবে। তখনই বাহির থেকে শোনা গেল, বর এসেছে। অহনার চিন্তা আরও কয়েক গুণ বেড়ে গেল। তার বুক ফেটে কান্না আসছে। তখনই হঠাৎ রুমের আলো নিভে গেল। অহনা হালকা দরজা খুলে বাহিরে তাকালো, দেখল বাহিরেও কারেন্ট নেই। অহনা হালকা ভয় পেয়ে গেল। এমনিতেই সে ভীষণ ভীতু। তখনই পিছনের বেকনিতে কিছু একটা শব্দ ফেল। অহনা ভয়ে এখনও একই স্থানে দাঁড়িয়ে আছে। অহনা তখনই দেখল কেউ বেলকনি বেয়ে রুমে প্রবেশ করছে। শুধু কালো ছায়া ছাড়া কিছু দেখা যাচ্ছে না। অহনা চিৎকার করতে যাবে, ঠিক সেই মুহূর্তে অহনার মুখ চেপে ধরল। কবির বলল, ভয় পেও না অহনা, আমি কবির। কবির মোবাইলের ফ্ল্যাশলাইট অন করল। সাথে সাথে অহনার কান্নারত মুখটা ভেসে উঠল। অহনা জড়িয়ে ধরল কবিরকে। তখনই রুমের দরজা দিয়ে দুজন প্রবেশ করে। অহনা ভয় পেয়ে আবারও কবিরকে ঝাপটে ধরল। শান্ত বলল, ভয় পেও না আমরা। মালিহা দরজা লাগিয়ে দিল, তারপর বলল, এবার আমাদের যেতে হবে, এসব ভালোবাসা পরে করবে। অহনা লজ্জা পেয়ে কবিরকে ছেড়ে দিল। তারা সবাই বেলকনির দিকে গেল। প্রথমে দড়ি বেয়ে কবির নামল, তারপর অহনা নামল। তারই মাঝে দরজায় ধাক্কানোর শব্দ শোনা যাচ্ছে, হয়তো কেউ সন্দেহ করেছে। শান্ত বলল, কুইক করো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। মালিহাও নেমে গেল, তারপর শান্ত। তারা দৌড়ে গিয়ে বাইকে চড়ে বসল। কাউসার সেখানে পাহারা দিচ্ছিল আগে থেকেই। রাতের আকাশের নিচে আবারও 3টে বাইক যাচ্ছে। এবার তাদের মুখে হাসি। তারা অনেকক্ষণ জার্নির পর ঢাকার একটি কাজী অফিসের সামনে থামল। নামতেই অহনা বলল, কাজী অফিস? কাউসার মাথা ঝুঁকে বলল, হ্যাঁ, কাজী অফিস। আজকেই বিয়েটা করে নিয়েই দেরি কেন করব? তোমার কোনো সমস্যা নেই তো? অহনা মুচকি হাসল মাথা নিচু করে। মালিহা সামনে এগিয়ে বলল, ওর আবার কিসের সমস্যা থাকবে? দেখছেন না আমার বোনটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সবাই হেসে দিল। শান্ত তাকিয়ে আছে নিষ্পলক দৃষ্টিতে মালিহার দিকে। বিয়ে সফল হল, 2টি আত্মার মিলন হল হহুত ঝামেলার পর।
কাউসার আফসোসের স্বরে বলল, ও খোদা, সবার মিল হচ্ছে ধীরে ধীরে, আমারটা কবে হবে? কবির বলল, হবে মামু, হবে মামু, তোমাদেরও হবে, আমার হয়েছে যখন তোমাদেরও হবে। কাউসার ভ্রু কুঁচকে বলল, মামু কি হুহো? কবির বলল, সরি মামু, হবে না, কাওয়া হবে। কাউসার রেগে কিছু বলতে গিয়েও থেমে গেল, বলল, কিছু বললাম না, সাথে তোর নতুন বউ আছে বলে। তাদের এসব কাণ্ড দেখে মালিহা আর অহনা হেসেই যাচ্ছে। তারা কাজী অফিস থেকে বের হচ্ছে একে একে। মালিহা বের হতে যাবে তার আগেই শান্ত হাত টান দিয়ে মালিহাকে একদম তার কাছে নিয়ে আসলো, বলল, ওগো মলিজান, আমারও ওই রেজিস্ট্রি খাতায় সই দিতে মন চাচ্ছে তোমার নামের পাশে। তাদের তো মিল হয়ে গেল, আমাদের কবে হবে? চলো না আজই ফরজ কাজটা সেরে ফেলি। মালিহা শান্তকে ধাক্কা দিয়ে বলল, ইস, লোকের শখ কত আজই। সারাও। অহনার আর কবিরের বিয়ে শেষ হতে হতে প্রায় 11:30 বাজে। মালিহার মনে ভয় নিয়ে দরজার সামনে দাঁড়ালো, দরজায় নক করতে যাবে, এর আগেই খেয়াল করল দরজা খোলা। ভেতরে ঢুকতেই বুক ধক করে উঠল। বসার ঘরে বেলাল হোসেন আর মরিয়ম বেগম গম্ভীর মুখে বসে আছেন। নিশ্চয়ই সব খবর পেয়ে গেছেন। মালিহা সর্বপ্রথম বেলাল হোসেনের মুখের দিকে তাকালো, আজ বাবার মুখটা একটু বেশি মায়াবী মনে হচ্ছে তার কাছে। বাবা মালিহাকে দেখামাত্র উঠে রুমের দিকে চলে গেলেন, হয়তো তার জন্যই বসেছিলেন, কিন্তু মুখে কিছু বললেন না। মালিহা মায়ের দিকে তাকিয়ে মিষ্টি স্বরে বলল, আমার আম্মু। কিন্তু মা কড়া গলায় প্রশ্ন ছুড়ে দিলেন, তোমার মোবাইল কোথায়? তাড়াহুড়ো করে ব্যাগে হাত ঢুকিয়ে খুঁজল মালিহা, কিন্তু নেই। সত্যিই তো, এত সব ঝামেলার ভেতর মোবাইলের কথা পুরো ভুলে গিয়েছিল সে। মা তখন এমন কিছু বললেন, যা শুনে মালিহা স্তব্ধ। সবকিছু ঝামেলা মিটছে? মালিহা হা করে তাকিয়ে রইল। নিজের বোন জামাইয়ের এত বড় ক্ষতি করল সে, অথচ কারো চোখে রাগ নেই। বাবাও কিছু বললেন না। মালিহা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? মরিয়ম বেগম ধীরস্বরে বললেন, অহনার বাবা সব বলেছে তোমার বাবার সঙ্গে। মুহূর্তেই মালিহার মুখ কালো হয়ে গেল। মনে মনে ভাবল, এমনিতেই বাবা আমার সঙ্গে কথা বলেন না, তার ওপর আবার এই ঘটনা। মরিয়ম বেগম আশ্বস্ত করার সুরে বললেন, চিন্তা করো না, তোমার বাবা খুশি হয়েছেন। মালিহা হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, মেন? আজ রাতে অহনার বাবা কল দিয়ে বলল, তুমি আর তোমার কয়েকটা বন্ধু মিলে অহনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছো আর অহনার রুমেই তোমার মোবাইল ফেলে আসছ। মালিহা বলল, তাড়াহুড়োতে মোবাইল রেখেই চলে আসছি। পরে বাবা কি বলেছিল? মরিয়ম বেগম বললেন, তোমার বাবা বলেছে আমার মেয়ে এবং তার বন্ধু যা করেছে একদম ঠিক করেছে, মেয়েকে জোর করে বিয়ে দিয়ে কি নিজেকে ভিলেন প্রমাণ করতে চাও? মালিহা হাসতে লাগল, এই না হলে আমার বাবা। আমার বাবা হলো হিরো। মরিয়ম বেগম বলল, হয়েছে, আর হাসতে হবে না, যাও এবার ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। না আম্মু, এখন খাবো না, সবাই একসাথে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি। সকাল সকাল মালিহা রেডি হয়ে বের হল। মরিয়ম বেগমকে শুধু জানিয়ে গেল, আজ অহনার বাসায় যাব, কবির ভাই দাওয়াত দিয়েছে। নিচে নামতেই প্রতিদিনের মতো আজও দেখা হয়ে গেল নৌশাদের সাথে। নৌশাদের চোখে এক পরিচিত উষ্ণতা, ঠোঁটে মুচকি হাসি। কিন্তু মালিহা যেন নিজেকে গুটিয়ে নিল, মুখে কোনো ভাব প্রকাশ করল না। রিকশায় ওঠার আগেই নৌশাদ বলল, আবারও দেখা হবে আমাদের। লোকটা সবসময় এই একটা কথা বলে, যে কি পায় কে জানে। মালিহা শুধু সামান্য মাথা নেড়ে রিকশায় বসে পড়ল। অহনাদের বাসায় পৌঁছে মালিহা দেখল, ড্রয়িং রুমে শান্ত, কাউসার আর কবির একসাথে বসে আড্ডা দিচ্ছে। স্বাভাবিক ভদ্রতা রক্ষা করে কিছুক্ষণ কথা বলেই মালিহা সোজা চলে গেল রান্নাঘরের দিকে। কাউসার বলল, দোস্ত, তোরা তো পেয়ে গেলি, কিন্তু আমার। কাউসারের কথা শেষ করতে দিল না। কবির বলল, কেন কাওয়া, তোর তো মাধবীলতা না জানি কি নামের মেয়েকে পছন্দ করিস? কাউসার বলল, কইবরা, সেটা মধুমিতা হবে। আর তাকে বলতে পারতেছি না। শান্ত বলল, নাম্বার নেই তোর কাছে?
তাহলে আর কি, কল দিয়ে বলে ফেল অথবা দেখা করতে বল। শান্ত বলল। রান্নাঘরে অহনা ব্যস্ত, হাতের কাজ থামছেই না। রান্নার ঘ্রাণ মিলে এক ধরনের ঘরোয়া উষ্ণতা তৈরি করেছে। মালিহা হেসে বলল, এখনো শেষ হয়নি? এত কষ্ট করার কি দরকার ছিল? অহনা হালকা হাসি দিয়ে বলল, তোরা আমার জন্য এত কিছু করলি, আমি এইটুকু করতেও পারব না? আজ তোদের জন্যই আমার পূর্ণতা পেলাম। এবার মালিহার চোখে পড়ল অহনার শাড়ি পরেছে। চোখে কাজলের ছোঁয়া, ঠোঁটে হালকা লিপস্টিক। বাহা, একদিনে একদম ঘরোয়ালি হয়ে গেলি। অহনা গর্বের হাসি দিয়ে বলল, হব না নাকি? কথার ফাঁকেই রান্না শেষ হয়ে গেল। মালিহা আর অহনা মিলে টেবিলে খাবার সাজিয়ে দিল। মালিহা বসে পড়তেই অহনাকে বলল, এইবার তুইও বসো, একসাথে খাব। কিন্তু অহনা শুধু মাথা নেড়ে বলল, না, আগে তোরা খা, পরে আমি খাব। শান্ত আর মালিহা একসাথেই হাসপাতালে এসেছে। দুজনেই এখন অসুস্থ মানুষের সেবায় ব্যস্ত। বাইরে থেকে কেউ দেখলে বুঝবেই না যে তাদের মাঝে কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে। মালিহা এক রোগীর কেবিনে ঢুকল। কিছুক্ষণ ভালো মন্দ জিজ্ঞেস করল, তারপর নার্সকে বলল ইনজেকশন দিতে। নার্স ট্রে এগিয়ে দিল। মালিহা ইনজেকশনটা হাতে নিল, কিন্তু হঠাৎ সেটা হাত থেকে পড়ে গেল মেঝেতে। বুকের ভেতর অদ্ভুত এক অশনি সংকেত মনে হচ্ছিল, কিছু একটা খারাপ ঘটতে চলেছে। কেবিন থেকে বের হতে না হতেই ফোন বেজে উঠল, ডিসপ্লেতে লেখা, আম্মু। বুকটা কেঁপে উঠল। মা তো প্রায়ই কল দেন, কিন্তু আজ অকারণেই গলার ভেতর শিরশির করে উঠল। কল ধরতেই ওপাশ থেকে শোনা গেল কান্নার শব্দ। মালিহার মাথায় যেন বজ্রপাত হল। আম্মু, কাঁদছ কেন? কি হয়েছে? বারবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর নেই, শুধু কান্নার শব্দ। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল শান্ত। মালিহার মুখ দেখে দৌড়ে এগিয়ে এল। মালিয়া, কি হয়েছে তোমার? উত্তর না দিয়ে মালিহা ফোনটা শান্তর হাতে তুলে দিল। শান্ত রিসিভ করে বলল, হ্যালো, কি হয়েছে আন্টি? ওপাশ থেকে এবার এক পুরুষের কণ্ঠ, বেলাল হোসেন হার্ট অ্যাটাক করেছে। আমরা এখনই হাসপাতালে নিয়ে আসছি। বলেই লাইন কেটে গেল। মালিহা ছটফট করে জিজ্ঞেস করল, স্যান্টা, কি হয়েছে? শান্ত নিচু স্বরে বলল, আঙ্কেল হার্ট অ্যাটাক করেছেন। শব্দগুলো যেন বিষের মতো গেঁথে গেল মালিহার হৃদয়ে। তার মাথা ঝিমঝিম করতে লাগল, পৃথিবী যেন ঘুরে যাচ্ছে। প্রিয় বাবার অসুস্থতার কথা শুনে বুক ফেটে কান্না বেরিয়ে এল। শান্ত তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরল। প্লিজ, মালিহা, থামো। কিছু হবে না, তোমার আব্বু ঠিক হয়ে যাবে। মালিহার কান্না শুনে আশেপাশের নার্সরা ছুটে এল। শান্ত কণ্ঠ উঁচু করে বলল, আপনারা তাড়াতাড়ি সব রেডি করুন, পেশেন্ট এখনই আসছে। কিছুক্ষণের মধ্যেই বেলাল হোসেনকে হাসপাতালে আনা হল। সঙ্গে ছিলেন মরিয়ম বেগম, চোখে অশ্রুধারা, বুক ফেটে কান্না চলছে। পাশে নৌশাদ, যে বেলাল হোসেনকে নিজের বাবার মতো আগলে রেখেছে। মালিহা দৌড়ে এগিয়ে গেল। তার বাবাকে সাদা বেঞ্চে করে নিয়ে আসা হচ্ছে। ছুটে গিয়ে বাবার নিথর হাতটা ধরল সে। রোগীর কাছে গিয়ে একজন ডাক্তারের প্রথম কাজ হওয়া উচিত পালস চেক করা, কিন্তু মালিহা ভুলে গেছে সে একজন ডাক্তার। আজ সে শুধু একটি মেয়ে, যে তার বাবার হাত ধরে অঝরে কাঁদছে। শান্ত আসলো মালিহাকে সরিয়ে দিয়ে বেলাল হোসেনের পালস তাড়াতাড়ি চেক করে নিল। শান্ত নার্সদের তাড়াহুড়ো করে বলল, তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যান। মালিহা বেলাল হোসেনের হাত আবারও জড়িয়ে ধরল। আব্বু, তুমি আমার সাথে 7টা বছর ধরে কথা বলো না। প্লিজ আব্বু, আমাকে ছেড়ে যেও না। বাঁচব না আমি আব্বু। ও আব্বু, শুনছো তুমি আমার কথা? কথা বলো আব্বু। মালিহা পাগলের মতো আচরণ করছে। মরিয়ম বেগম নিজের কান্না থামিয়ে মেয়েকে থামানোর চেষ্টা করছে। মালিহাকে কখনো এতটা পাগলামো করতে দেখেনি। হাসপাতালের সকল মানুষ তাকিয়ে আছে মালিহার দিকে। কারো চোখে পানি দেখা যাচ্ছে। মালিহা ছোট বাচ্চাদের মতো কান্না করছে।
বেলাল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে আর মালিহা ফ্লোরে বসে চিৎকার করে কাঁদছে। নৌশাদ দেখছে মালিহাকে কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। কারণ নৌশাদ জানে প্রিয় মানুষ হারানোর ভয় কতটুকু। মালিহা এবার উঠে দৌড়ে গিয়ে শান্তর শার্ট চেপে ধরল। আমার আব্বুর কিচ্ছু হতে পারে না বলো। আমার আব্বুকে প্লিজ সুস্থ করে দাও শান্ত। আমার কলিজা হারিয়ে গেলে আমি বাঁচব না।